সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বৈশাখের বেচাকেনা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কবি আসাদ চৌধুরী, মাঝখানে আছে তৌফিকুল ইসলাম খান, রিসার্চ ফেলো সিপিডি, এবং ওই প্রান্তে আছেন তৌফিক এহসান, সভাপতি ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। বাংলার নতুন বছরকে বরণ করে নিতে চারিদিকে সাতসক ড্রপ, চলছে হালখাতার প্রস্তুতি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংগ্রহ অব্যাহত রেখেছে সুপার শপগুলো। সবাইকে অনুপ্রাণিত করতে পয়লা বৈশাখে ইলিশ থাকছে না প্রধানমন্ত্রীর খাদ্য তালিকায়, স্বাগত জানালেন সর্বস্তরের মানুষ। বৈশাখ উদযাপনকে নির্বিঘ্ন করতে রমনা বটমূলে থাকছে 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকায় দেয়া থাকবে জরুরি টেলিফোন নম্বরের তালিকা। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ, হাইকোর্টের রায়। তবে তথ্যের গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। এবং পাটকল শ্রমিকদের 2 সপ্তাহের মজুরি দেওয়া হবে বুধবার, জানালেন প্রতিমন্ত্রী। সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। আচ্ছা ভাই, নববর্ষটাকে বাংলা মানে যদি আপনি বলেন যে এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বাংলাদেশের এই নববর্ষ বিভিন্ন সময় এক একটা মেজাজ, এক একটা চারিত্র নিয়ে এসেছে। আমার মনে আছে 1940 সনে যখন পাকিস্তান প্রস্তাব লাহোর প্রস্তাব দিলেন শেরে বাংলাকে ফজলুল হক, একই বছর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন বাঙালির একটা নিজস্ব উৎসব থাকা উচিত, একাধিক উৎসব থাকা উচিত। এবং ওই 40 সনে আরো কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে আস্তে আস্তে। পাকিস্তান প্রস্তাবের সঙ্গে সঙ্গে এক ধরনের দ্বিজাতি তত্ত্বের ভাবনাটা আমাদের সমাজে গিড়ে বসে। এ তো সেদিনের ঘটনা। আমরা একটু আগের থেকে ধরি, আপনি আর 100% শিওর যে বৈশাখের বেচাকেনা যখন করছেন, এবং মধ্যযুগ পর্যন্ত তো বটেই, ব্রিটিশ আমলের বেশ কিছুদিন পর্যন্ত এটা বেচাকেনা সম্পর্কই ছিল একেবারে। আমরা খুব অবাক হয়েছি, আমি যখন আহমদ শরীফের লেখাটা পড়ি, উনি লিখছেন মধ্যযুগে এই বৈষয়িক বিষয়টি প্রাধান্য, মানুষ ব্যাপারটি ছিল না। এই মানুষ ব্যাপারটি আসে, খুব অদ্ভুত ব্যাপার, মানুষ ব্যাপারটা আসে ইংরেজরা যেহেতু নববর্ষ পালন করে, এটা খ্রিস্টান শব্দটা ব্যবহার করছি না আমি ইচ্ছাকৃতভাবে, ইংরেজরা যেহেতু নববর্ষ পালন করে, ইয়াং বেঙ্গল 19th সেঞ্চুরিতে দেখলো যে তারা করছে, আমরা করব না কিছু। এই রাজনারায়ণ বসু এরা আর কি, লাহিড়ী বাবু এরা মিলে তারা ঠিক করলেন যে আমরা করব, বর্ষবরণ করব, এবং সেটা পয়লা বৈশাখ। আগে এটা অগ্রহায়ণ মাসে হতো, এটা আমরা সবাই জানি যে আমাদের মাস শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। বৈশাখ মধ্যযুগের একেবারে শেষ প্রান্তের দিকে এসে, মধ্যযুগে এসে বৈশাখটা শুরু হলো। মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডীতে আমরা প্রথম পাই যে বেচা কিনা হচ্ছে, পুণ্যা হচ্ছে, খাজনা দিচ্ছে, হালখাতায় ডেবিট ক্রেডিট ক্লোজ করছে, হ্যাঁ, রাজস্ব আয়ের একটা পন্থা হিসাবে। এক্স্যাক্টলি। কোনো ছাড় দেওয়া অথবা কাউকে ভালো শস্য হয়নি এজন্য তাকে মুকুব করে দেওয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, এই সমস্ত কারণেই। এবং আকবরের সময় যেটা হলো, আকবর অনেক বড় কাজ করেছে, সেগুলো ইতিহাসবিদরা বলবেন। কিন্তু একটা বড় কাজ হয়েছিল, এই আমাদের এই বাংলা সনটা ফসলি সন হিসেবে প্রবর্তন করা। এবং এটা করতে গিয়ে তিনি আমাদের 2 ট্র্যাডিশনটাকেই রক্ষা করেছেন। একটা হচ্ছে যে আমাদের মাসগুলো রাখা হয়েছে এই দেশি স্টাইলে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কিন্তু শুরু করেছে হিজরি সন থেকে। পয়লা মহরম শুক্রবার ছিল, এবং সেই তারিখ থেকেই আমাদের বৈশাখ শুরু করেছে। এখন যেটা আমি বলবো, যদি বেয়াদবি না নেন, পাকিস্তান দ্বিজাতি তত্ত্বে হওয়ার পরে একটা অদ্ভুত ব্যাপার, এটা একটু রাজনীতি এসেই যায়, না এসে পারবে না। সেটা হচ্ছে জিন্নাহ সাহেব যাদেরকে নিয়ে সরকার গঠন করলেন, আমি একটা একটা করে বলি, শেরে বাংলা তখন ক্ষমতায় নেই, বের করে দেওয়া হয়েছে মুসলিম লীগে। অথচ তিনি তখন একমাত্র ইলেক্টেড প্রাইম মিনিস্টার, যতগুলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল তার মধ্যে বেঙ্গলের তিনি একমাত্র ছিলেন।
তিনি প্রস্তাবক, তিনি মারাও গেছেন আপনারা জানেন অন্তরীণ অবস্থায়, হাটকোলায় নিজের বাড়িতে মারা গেছেন অন্তরীণ অবস্থায়। দ্বিতীয় যে দুই ব্যক্তি পাকিস্তান আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, হোসেন শহীদ সরওয়ার্দী এবং আবুল হাশিম, একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি। হোসেন শহীদ সরওয়ার্দীকে নারায়ণগঞ্জ থেকে ফেরত দেওয়া হয়েছে এবং আবুল হাশিম সাহেব আপনারা জানেন এখানে এলেন, ভাষা আন্দোলন করতে গিয়ে জেলে গেলেন এবং সবচেয়ে পরে তিনি জেলখানা থেকে ছাড়া পেয়েছেন। তারা কি করেছেন, ব্রিটিশ পেটোয়া যারা যারা ছিলেন তাদেরকে নিয়ে এবং পাকিস্তানের শাসক গোষ্ঠীর পায়রবি যারা করেছিলেন এবং যিনি অত্যন্ত প্রসন্ন চিত্তে তাদেরকে গ্রহণ করেছিলেন, তারা কি করেছে, 54.6% মাতৃভাষা বাংলা, উর্দু 6% বাংলা চালিয়ে দেওয়া হলো। বাংলায় তো আমরা লিখব, উর্দু হরফ চালু করা হলো, বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ চালু করা হলো। শুধু তা না, নবান্ন হিন্দুয়ানি, বাংলা ভাষা হিন্দুয়ানি, বাংলা তারিখ হিন্দুয়ানি, তারপরে কোনটা যেন আরেকটা কি জন্য আছে, নবান্ন নববর্ষ বৈশাখ হিন্দুয়ানি, হালখাতা হিন্দুয়ানি, পুণ্যা হিন্দুয়ানি, মানে শব্দ পেলেই এই সাম্প্রদায়িকতার তারা ব্যবহার করেছে। এবং আপনারা জানেন যে 3 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিব 3 বছর জেল খাটলেন এবং প্রথম পাকিস্তানের শুরুর আগেই তিনি হাজত কেটেছেন এই পাকিস্তান আন্দোলন করার অজুহাতে। তার দিন পর্যন্ত মাপ নাই। এবং আরো দুঃখ পাবেন, যারা বৈশাখ আন্দোলনটা করতে যাচ্ছে তাদের নামে হুলিয়া ছিল। এবং 1948 সালের তারিখগুলো খুব ইম্পর্টেন্ট। 48 সালের 11ই মার্চ হরতাল, বঙ্গবন্ধু সহ আরো কয়েকজন আহত হলেন, একজনে তো এটা, এবং তারা জেলে, ওখান থেকে আহত অবস্থা তাদেরকে জেলে নেওয়া হয়েছে। 49 সনে প্রথম মহাবল ইনস্টিটিউটে একটু একটু করে বৈশাখ হচ্ছে। 51 সনে বেশ বড় আকারে, এখন নাই যেটা, আগে যেটা ছিল, হ্যাঁ। এবং 51 সনে কার্ড ছেপে তারা পয়লা বৈশাখ করছে। মনে রাখবেন 52 সালেই ভাষা আন্দোলন। কাজেই পয়লা বৈশাখ, ভাষা আন্দোলন, বাঙালির জাতীয়তার উন্মেষ, এগুলো সব এখন কিন্তু বেচা কেনা শব্দটা আরো পরে এসেছে। এটা বোধহয় এখনকার ব্যাপার, আমি বলতে পারবো না। কিন্তু এটা সত্য কথা, 90-এর পরে একবার এটা ধাক্কা খেলো বেশ বড় আকারে, কিন্তু 96-এর পরে এসে এটা বাঁধভাঙা জোয়ার। এবং আজকে সবকিছুর মধ্যে বাঙালি, এনামুল হক সাহেব অনেক দুঃখে লিখেছেন যে পৃথিবীর সব দেশের মুসলমানের উৎসব আছে, বাঙালি মুসলমানের উৎসব নাই। এটা একেবারে পরিষ্কার তিনি বলেছেন। এবং আমরা দেখেছি কে না, মুনির চৌধুরী একেবারে প্রথম 51-এ যে সভাটা হয়, মুনির চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং মোফাজ্জল হায়দার চৌধুরী বক্তৃতা দেন। জহুর হোসেন চৌধুরী তার নববর্ষে লিখছেন এই 3 জনের প্রথম ইয়েকে, আমাদের স্যারকে, জ্যোতির্ময় গুহ ঠাকুর তাকে 16 ডিসেম্বর মানে 71-এর মার্চই শেষ করে দিলেন। এবং বাকি দুজনকে যখন বিজয় করানাচ্ছে মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী, তাদেরকে মেরে ফেলা হলো। মেরেছে পাকিস্তানি দালালরা। কিন্তু এখন যেটা আসছে, মনে করেন আপনি যেমন 96 পর থেকে ব্যাপক বাদ ভাঙা এবং জাতীয় পর্যায়ে এবং সবচেয়ে বড় উৎসব, জাতীয় উৎসব এখন এটা। এখন জাতীয় উৎসব খালি না, মানে যদি আপনি বলেন যে এই দেশের মানুষের সবচেয়ে বড় উৎসবটাই হচ্ছে পয়লা বৈশাখ। মানে জিনিসগুলো এমন ভাবে আসছে এখন যে আসছে, এবং এই জায়গায় কিন্তু অনেকগুলো জিনিস চলে আসছে এবং সবচেয়ে বড় যে জায়গাটা সেটা অর্থনীতির জায়গায় চলে আসছে। এখন তো একেবারেই হ্যাঁ, অর্থনীতির জায়গা চলে আসছে। হ্যাঁ, আমরা উৎসব করছি, সবকিছু করছি, উৎসব হলেই কিন্তু অর্থনীতির জায়গাটা আসে। বল না, যেটা বলছেন যে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে যেমন একটা আমাদের সংস্কৃতি, আমাদের জাতিসত্তা, আমাদের ভাষা, আমাদের মুক্তির চেতনা, এটা যে অর্জনটা উনি যেটা বলেছেন, এটা অর্জনটা কিভাবে আসছে। কিন্তু ঐতিহাসিকভাবে এটাও ঠিক যে বৈশাখের এই উৎসবটার সবসময় একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ ছিল। এটা একদিকে যেমন শহরাঞ্চলে আমরা খুব বড়ভাবে, যারা শহরেই বড় হয়েছি মূলত, তারাও দেখেছি যে ব্যবসায়ীরা একটা হালখাতা খোলেন, একটা চৈত্র সংক্রান্তি হয়, তারা যখন তাদের বুক, অ্যাকাউন্টিং বুক যখন আছে সেটা ক্লোজ করেন, এবং বৈশাখ মাসে আবার 1 তারিখে সেটা একটা নতুন খাতা খোলা হয়, হালখাতা। তো এই উৎসবটা ছিল ব্যবসায়ীদের ভিতরে। একই সাথে যদি গ্রামাঞ্চলে দেখেন, গ্রামাঞ্চলেও কিন্তু আপনি একইভাবে এক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল সবসময়। বিশেষ করে বৈশাখী মেলা আমার মনে হয় যে একটা বড় ভাবে কিন্তু অনেক জায়গাতে আমরা দেখেছি, একটা আমরা যেটাকে বলতাম যে বড় গ্রামের প্রত্যেক গ্রামে না হলেও
আমি বলছি একটা যে জায়গা বড়, দু তিনটি গ্রামের মাঝখানে একটা দেখা যেত যে একটা বৈশাখী কেন্দ্র মেলা। যেটা সেন্ট্রাল প্লেস আছে সেই জায়গায় কিন্তু মেলা। হ্যাঁ, এটা প্রত্যেকটা গ্রামে না, হয়তো 3-4টা গ্রামে হ্যাঁ, মিলিয়ে গ্রামে, একটা right. আছে। তো সেখানেও যদি আপনি দেখেন এই মেলাটাও কিন্তু ওই গ্রামাঞ্চলের একটা বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, হ্যাঁ, সারা বছরে। এবং বিশেষ করে সেই সময় যারা কৃষক আছেন তারাও যেমন কিছু কেনা বেচা করতেন, তার থেকেও বড় করে হলো যারা মানে বণিক সম্প্রদায় আছেন, বিশেষত আমি বলবো কুমোরদের এবং তাঁতিদের, এটা কিন্তু একটা বড় মিলন জায়গা ছিল। ফলে সেই জায়গায় একটা সবসময় এই সময়টা যখন আসবে তখন একটা উৎসব হতো। এবং নতুন করেও আমি বলছি যে অনেক ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে একটা বড় অংশই তো কৃষক ছিলেন, তাদের হাতেও এই সময়টা যেহেতু কিছু কাঁচা টাকা আসতো, দেখা যেত যে সারা বছরের জামা কাপড়ের মধ্যে ঈদে যেমন একটা জামা কাপড় হয়তো কিনতেন, কিন্তু বৈশাখ মাসে একটা জামা কাপড় কেনার মতো অর্থ থাকতো। ফলে সেই নতুন কাপড়েরও একটা সেটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে হোক আর উৎসবের দৃষ্টিকোণ থেকে হোক, সেটারও একটা জায়গা কিন্তু ছিল। যোগসূত্রটা খুব চমৎকার ভাবে আছে যে তখন আর্থিক অবস্থাটা ভালো, চৈত্রের পরে যেটা যে ধান উঠছে তার মানে তার কাছে গোলাপ হচ্ছে, তাহলে ধান যখনই দিচ্ছে, ধান যখনই দিচ্ছে তখন বিনিময়ে তো সে যখন সে নিজের অবস্থাটাকে ভালো নিশ্চয়ই, মানে এটা একটা ভালো সময় সেই অর্থে। ফলে এই উৎসব এবং অর্থনীতি একদিক দিকে মিশে গেছে। এখন আধুনিক সময় তো আমরা দেখেছি যে একটা হলো যে আমাদের উৎসবের একটা জায়গা, উৎসবের আমেজ এসেছে। ঢাকা, চিটাগাং এর মতো বড় বড় শহরগুলোতে বিশাল এখন আনন্দ মিছিল, র্যালি হয়। এবং আপনি এটা ঢাকায় আমার মনে হয় যে আপনি ঢাকায়ও শুধু না, আপনি যে কোনো শহরে দেখলে এখন তাকালে আপনি প্রত্যেকটা শহরেই কিন্তু এখন পৃথিবীর সব দেশে হচ্ছে, বাঙালি যেখানে আছে সেখানেই সেখানে একটা পয়লা বৈশাখ হচ্ছে, কারণ এটা আমাদের উৎসব। এখন যখনই উৎসব থাকবে এটার ভিতরে অর্থনীতি, বাণিজ্যিক কর্মকাণ্ড থাকবে। ফলে সারা বছরে আমার মনে হয় যে এই সময়টা এসে একটা বিক্রি থাকে এবং সেটাকে মাথায় রেখে ব্যবসায়ীরা কিছু প্রমোশনও করেন, নতুন ধরনের কাপড় আনছেন। এখন তো আরো আধুনিক ব্যবসায়িক প্রথাগুলো বের হয়ে আসছে, নতুন নতুন ডিজাইনের কাপড় আনছেন, হয়তো বৈশাখকে কেন্দ্র করে এই রং, একটু বেশি রং ব্যবহার করা, কারণ বৈশাখের সাথে রঙের একটা সম্পর্ক আছে। ফলে সেই জায়গাটা একটা আছে। এবারের যেই বছরের যে বৈশাখ আসতে হচ্ছে এটারও একটা বিশেষ গুরুত্ব আছে। বিশেষ গুরুত্বটা হলো যে এইবারই প্রথমবারের মতো অন্তত সরকারি পর্যায় থেকে একটা বৈশাখী ভাতা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেটার হলো মূল যে বেতন, সেই মূল বেতনের 20%। তো আমরা যদি হিসাব করি আর কি, তাহলে এই অর্থ বছর অন্যান্য যে কোনো বছরের চাইতে প্রায় 1000 থেকে 1200 কোটি টাকা নতুন করে বাজারে আসছে। হ্যাঁ, মানে এটা আপনার এখন হাতে আসছে জনগণের। তো মূলত তারা সরকারি কর্মকর্তা কর্মচারী। একই সাথে আমরা দেখেছি ব্যাংকগুলো, এখন আমরা শুনেছি যে বেশিরভাগ ব্যাংকই বোধ হয় তারাও এটা প্রচলন করেছেন, হয়তো বেসরকারি পর্যায়ে কিছুটা আসবে। ফলে সেই অর্থে এইবারের আমি বলবো যে এবারে তো রাজনৈতিক, গত কয়েকটা বছরের চাইতে রাজনৈতিক পরিস্থিতিও বেশ চমৎকার ভালো আছে। তো সেই একটা স্বস্তির জায়গা না আছে কিনা জানি না, শান্তি অন্তত আছে। ফলে সেই জায়গা থেকে যদি আমি বলি তাহলে এই বছরে আমার হিসাবে উনি আরো ভালো বলতে পারবেন। যে কোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি ভাবে আর্থিক লেনদেনটা বেশি হওয়ার কথা, খুব ভালো হবে বিগত বছরের চেয়ে এবার অন্ততপক্ষে ইনভেস্টমেন্টটা ব্যবসায়ীরা খুব চমৎকারভাবে করতে পারবে। তৌফিক ভাই আপনি বলেন, হ্যাঁ, যে এই পুরো দেশের মানে যেটা হয় ব্যবসায়ীরা কিন্তু ভালো ব্যবসা হয়েছে, কিন্তু আমি বলি গত 3 বছর লোকসান হয়ে গেছিল, এই জন্য আমরা কোণঠাসা অবস্থায় আছি, ওইটা দিতে পারিনি, এটা দিতে পারিনি। বিগত বছরের ব্যাপারটা তো আমরা অকিভাল আছি এবং মোটামুটি ভাবে আমরা বেশ মানে এখন খুব শান্তি এবং পিসফুল ভাবে আমরা চলাফেরা, ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং সাধারণ মানুষ, গত বছরও হয়েছে বেশ চমৎকার। তার আগের বছর একটা অবস্থান ক্লান্তিকাল একটা ছিল, তো সেটা অল্প সময়ের মধ্যে কেটে গেছে। তো এখন সাধারণ মানুষ কি চায়? পিসফুলি, খুব সুখে শান্তিতে নিশ্চিন্তায় ঘোরাফেরা, শান্তিতে ব্যবসা বাণিজ্য, মুক্তবাজার অর্থনীতি যেটা বোঝায়। তো সেক্ষেত্রে এবারের পয়লা বৈশাখটা আমার মনে হচ্ছে, আমি সারা বাংলাদেশের হিসাবটা করেই বলতে পারি যে 1200 কোটি টাকার যে আমাদের টার্গেট আছে বেচা কিনা, এটা বেড়ে আমার মনে হয় আরো 2000-এর কাছাকাছি। উনি যেটা বলেছেন শুধুমাত্র সরকারি টাকা, মানে যে 1200 কোটি টাকার মতো আমার ধারণা যে বোনাস এখানে পার্সোনাল ভাবে আমি যেটা বলি আর কি, এই
পয়লা বৈশাখটা কিন্তু কোনো গোষ্ঠীর না, জি সবারই। এটা একদম প্রতিটা বাড়িতে বাড়িতে হ্যাঁ, এটাই এবং বলছি। ব্যক্তিগতভাবে আপনি যখন- ইন্ডিভিজুয়াল কোনো একটা সংগঠন, ক্লাব কিংবা সংস্থা করছে না, এটা কিন্তু প্রতিটা যিনি কোনো সোসাইটির সাথে মেলামেশা করেন না, অন্ততপক্ষে বাচ্চাদের নিয়ে কেনাকাটা করেও ঘরের ভিতরে হলেও উনি বসে বসে টিভি দেখবেন, বাচ্চাদের একটু ভালো জামা কাপড় পরে একটু খাওয়া দাওয়া মিষ্টি। আর হালখাতা হচ্ছে যে বিগত দিনের সমস্ত দুঃখ কষ্ট, হিসাব নিকাশ, গ্লানি সব ধুয়ে মুছে আগামী নতুন বছরের চিন্তাধারা নিয়ে উপস্থিত হওয়া, যে এই নিউ টার্মে আমি নতুন বছরে আমি কি কি উপস্থাপনা করতে পারি এবং কি কি জাতির কাছে আমি পেশ করব। যেমন ব্যবসায়ীরা, তা আমি তো ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এসেছি। আমাদের হালখাতাটা মানেই হচ্ছে সেই মোগল আমলের থেকে শুরু হয়েছে এই সিস্টেমটা, ব্রিটিশ উপনিবেশবাদ থেকে এই পর্যন্ত, যে আমাদের যে কেনাকাটার ধান চালের যে হিসাব নিকাশটা, তো গিভ অ্যান্ড টেক ছিল তখন। এখন চলে এসছে পয়সায়। আগে ছিল গিভ অ্যান্ড টেক, এই যে ধান দিয়ে দিলাম, তুমি আমাকে তার বিনিময়ে কি দেবে, কিন্তু এখন চলে এসছে অর্থনৈতিক সংক্রান্ত ব্যাপারে। তো এই 7.4% প্রবৃদ্ধি আমাদের যে টার্গেটটা, এটা আমরা সুপারসেট করতে পেরেছি। তা আশা রাখবো যে এবারের বাজেটেও আমরা আমাদের প্রবৃদ্ধি অত্যন্ত চমৎকার হবে বিগত বছরের চাইতে, এবং বিশ্বের দরবারে বাংলাদেশের যে অর্থনৈতিক মুক্তবাজার অর্থনৈতিক যে একটা সুনাম, এটা কিন্তু সারা বিদেশিরে আমাদের দেশে আসলে এটা খুব প্রশংসা না করে পারে না। আমাদের দেখেন সারা বিশ্বে আমাদের গার্মেন্টস সেক্টরটা একটা বিশাল বড় বাজার আমরা দখল করে রেখেছি। পাশাপাশি দেখেন বাংলাদেশ থেকে এখন কিন্তু কাঁচামাল, শাকসবজি, তরুতরকারি থেকে শুরু করে সবকিছু সারা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, সারা বিশ্বে কিন্তু একটা সিংহ অংশ বাংলাদেশ কিন্তু দখল করে ফেলেছে। ছোট্ট একটা দেশ, কিন্তু এই স্বাধীনের 45-46 ইয়ার্স থেকে এত র্যাপিডলি আমরা প্রোগ্রেস হয়েছি। ম্যান পাওয়ার দেখেন, আমাদের এভিডেন্স মানি, আমাদের লোকজন সারা বিশ্বে যে এমন একটা অবস্থান করে নিয়েছে যে এটা অকল্পনীয়। যারা বাইরে যাচ্ছে, ঘোরাফেরা করছে, তো এই পয়লা বৈশাখটা আমি এখন বলবো। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেটা আমি আর্থিক যেটা দেখছি, মানে অর্থনৈতিক লেনদেন, যেটা সবচেয়ে বড় লেনদেনের জায়গাটা মানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো পোশাক খাত। সবচেয়ে বড় এটা লেনদেনটা হচ্ছে আমাদের এখানে পোশাক। যেমন ঈদে যেমন এটার পাশাপাশি অন্য আনুষঙ্গিক জিনিসগুলো অনেক বেশি থাকে, আর পোশাকের পাশাপাশি খাবারের ব্যাপারটা অনেক আনুষঙ্গিক থাকে, সব জিনিস থাকে। কিন্তু পয়লা বৈশাখের অর্থনীতিটা পুরোটাই মানে যদি আপনি বলেন তাহলে 70 থেকে 80% হচ্ছে পোশাক। হ্যাঁ, পোশাকের পাশাপাশি যেমন চুড়ি আছে বাচ্চাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তারপরে মিষ্টির সাথে আনুষঙ্গিক আরো কিছু, বা পয়লা মেলাতে যে সমস্ত মিষ্টি যাবতীয় জিনিস বেচা কেনা। হ্যাঁ, মেলার বাইরেও মানে পয়লা বৈশাখের একটা আলাদা কালচার একটা থাকে। এই ক্ষেত্রে পোশাকের ইয়াতে আপনাদের অবস্থানটা কি? যেমন গত বছর, আগের বছর পর্যন্ত কিন্তু বলা হয়েছে যে ভালো ইয়া হচ্ছে না, জিনিসপত্র পড়ে আছে, ইয়া হচ্ছে না। এবার গত বছর এবং গত বছরের চাইতে এবার আমি বলবো যে প্রতিটা মার্কেট এবং মহল্লায় যে সমস্ত বাণিজ্য বিতানগুলো আছে, এগুলো আপনার অনেক গভীর রাত পর্যন্ত খোলা থাকবে, এবং পরিবারের মেম্বাররা খুব আনন্দ উৎসব মুখর পরিবেশে কেনাকাটা করছে। আপনাদের কাছে এরকম হিসাব আছে যে এই বৈশাখকে ইয়ে করে কত টাকা লেনদেন হয়? বেসিক্যালি তো লাভ লোকসান বলছি, সারা দেশে গেলে 25-26 লাখ দোকানের। হ্যাঁ, আমাদের মনে করেন যে প্রায় 3 লক্ষ ক্রস করেছে আমাদের ব্যবসার সাথে যারা জড়িত সারা বাংলাদেশে। তো আর কর্মচারী সহ অন্যান্য স্টাফ সহ আমাদের 4 কোটি লোক কিন্তু ব্যবসার সাথে ইনভলভমেন্ট। তো এখন আপনি একটা জিনিস দেখতে পারেন যে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে 600 কোটি টাকা যদি আমাদের নর্মাল অবস্থায় টার্গেট থাকে,
তো সেই তুলনায় এই পয়লা বৈশাখের আমেজকে কেন্দ্র করে শুধু জামা কাপড়কে তো আমরা একটা খাতকে আলাদা করে নিয়েছি, তার পাশাপাশি অন্যান্য যে চাহিদাগুলো রয়েছে পয়লা বৈশাখের, এগুলি সবকিছু মিলে প্রায় 2,500 কোটি টাকার মতো আমাদের একটা বড় বাংলাদেশের পোশাক আর হোটেল রেস্টুরেন্ট সব বলতো না? হ্যাঁ, হোটেল রেস্টুরেন্ট সহ গিফট আইটেম নিয়ে গিফট আইটেম নিয়ে তো একটা ভালো অংশ কিন্তু আমাদের দেশে বেচা কেনা হয়ে থাকে। আপনার আপনি শহরগুলো দেখেন, আমি একটা ছোট্ট করে বলি, শহরের মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় এবং বাসাবাড়িতে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় তার থেকে কিন্তু বড় ধরনের আমেজ কিন্তু গ্রাম বাংলায় হচ্ছে। কিন্তু এটা কিন্তু আমরা টিভি চ্যানেল কিংবা আনুষঙ্গিক নিউজগুলি আমরা খুব পরেই পাই, কিন্তু শহরে যেহেতু যোগাযোগ খুব চমৎকার, শহরগুলি কিন্তু ফুটেজে চলে আসে এখানে। কিন্তু গ্রাম বাংলায় কিন্তু এই পয়লা বৈশাখটা কিন্তু খুব ব্যাপকভাবে আনন্দ উপভোগ করে সবাই এবং এটার সাথে অতপ্রতভাবে জড়িত থাকে। তার মানে তো আর্থিক এখানে যে আর্থিক লেনদেনটা লেনটা দেখেন, হয়, টোটাল সেটা তো আমরা জানতে পারি পপুলেশনের না। জি। বাংলাদেশে তার সিংহ অংশই কিন্তু এই পয়লা বৈশাখের সাথে ইনভলভমেন্ট। যদি এই ইনভলভমেন্টটা থাকে তাহলে তার বেচা কেনাটা কোথায় যে দাঁড়াতে পারে, এটাই কিন্তু আমাদের লক্ষ্য করার বিষয়। আমি সেই দিকটা চিন্তা করে বলছি। তো সেটা যদি যেমন আমরা ব্যবসায়ীরা সারা বছর কাপড়ের যারা ব্যবসা করে তারা বসে থাকে যে ব্যবসা চলছে চলছে চলছে, ঈদ আসলে আমি পুরনো দিনের লোকসান যেটা হয়েছে কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে ঈদে আমি পুষিয়ে নেব। পয়লা বৈশাখটা কিন্তু খাটো করে দেখলে চলবে না। মানে এখন তো তাই। হ্যাঁ, এটাও কিন্তু এখন খুব যদি আপনি একটা বলেন সুন্দর। আপনাদের প্যারালাল চলে আসছে, 5 বছর আগেও হয়তো পোশাক নিয়ে অনেকেই ওই সাহসটা সেটাই, পেত না, বাড়িতে সেটাই, করতো না। আমি কিন্তু সেটাই এখন বলছি। কিন্তু উৎসবের মধ্যে যেটা আছে পোশাকটা একদম কম্পালসারি হয়ে হ্যাঁ, গেছে। আপনি এই দেখেন, আমি এই যে ঢাকার সেন্ট্রাল প্লেসটা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তাটা, এটা মগবাজার পার হয়ে একদম পুরনো এয়ারপোর্টের তেজকুনি পাড়া, এখানে ছুঁই ছুঁই ভাব। এখান থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আজিমপুর, এদিকে পল্টন, এদিকে এলিফ্যান্ট রোড, মানে পুরা এলাকাটা জুড়ে যে একটা সমাবেশ হয় মেয়েদের এবং ছেলেদের, সবাই আনন্দ উপভোগ করছে, এটা আমার মনে হয় বাংলাদেশে কোনো অনুষ্ঠানে এটার সাথে তুলনা করা যাবে না। হয় না, না না, কোনোভাবে এটার সাথে সম্পৃক্ততা আনা যাবে না। আচ্ছা, আচ্ছা ভাই, আপনার এতে জনসংগ্রাম যেটা, যে মানে যেমন সব জায়গাতে উৎসব আরো আমাদের আছে, মানে যেমন ধর্মীয় অনুষ্ঠান আছে, এই জন্য আমাদের জিনিসগুলো আসলে বড় ছিল আগে, কিন্তু এই অনুষ্ঠানটাকে মানে আমাদের যে এই উৎসবটাকে, এই মহাযজ্ঞটাকে সাংঘাতিকভাবে গত কয়েক বছরে যেভাবে ফ্লারিশ করেছে, বিভিন্ন লোক যেভাবে, উনি বললেন ব্যবসার কথা, যেমন 4 বছর আগে ওনারা ভাবতেন যে এতে কিছু একটা পাওয়া যাবে, ঠিক আছে, জামা কাপড়, এখন যেটা হয়ে গেছে না, তাকে নিতেই হবে, তাকে নিতেই হবে, মানে ওটা একদম কম্পালসারির মতো হয়ে গেছে, পাশাপাশি তাকে যেতেই হবে। যেমন অনেক সময় দেখা যায় অন্যান্য অনুষ্ঠানের মধ্যে কিন্তু থাকা যায় সে বাড়ি থেকে বেরোলো না, এখানে কিন্তু তা হচ্ছে না, সে তার পরিবারের সবাইকে নিয়ে বের হচ্ছে, যেটা অন্য অনুষ্ঠানগুলোতে থাকে না। আপনার কি না, এটা তো অতি সত্য কথা। আমি সেদিন একটা অনুষ্ঠানে আমরা গল্প করছিলাম, তো একজন শিল্পী বলছেন, উনি খ্রিস্টান, তো বলছেন যে বড়দিনে তো আমরা কিনি, দিয়ে আপনারা কিনেন? কিরণ তাকিয়ে বলছে, দাদারা কিনে পূজার সময়, আর বৈশাখী পূর্ণিমায় বৈঠটা কিনে, কিন্তু পয়লা বৈশাখে আমরা না কিনে পারি? এই যে পয়লা বৈশাখের চারিত্রের মধ্যেই খাঁটি বাঙালিয়ানা ঢুকে পড়েছে। এর মধ্যে আদিবাসীদের কিছু কিছু জিনিস আছে, অস্বীকার করার জন্যই। সনাতন হিন্দু ধর্মেরও কিছু কিছু জিনিস থাকতেই পারে, এটা অস্বীকার করার জন্যই। কিন্তু সবকিছু মিলিয়ে সবাই যখন অংশ নেয়, উৎসব মানে কিন্তু একা না, উৎসব মানে কয়েকজন মিলে। কাজেই যখনই 10 জন মিলে আসে তখন কিন্তু এটা সত্যি অন্য রকমের হয়। এবং আজকে যে প্রশ্নটা নানা কারণে আমাদেরকে বিচলিত করছে, আজকে দেখা যাবে যে গণপ্রতিনিধিত্বের কথা আমি কেন বলবো, জনপ্রতিনিধিত্বের কথা। 54 সনে নির্বাচন হয়েছে, তখনই কাজী মোতাহার হোসেন ক্লেম করলেন যে এই পয়লা বৈশাখে ছুটি দাও, এবং দেখা গেল শেরে বাংলা ছুটি দিয়ে বসলেন। আমার কাছে শেরে বাংলার সেই এটা আছে, বক্তৃতা আছে, তিনি যখন পূর্ব পাকিস্তানবাসীকে বলছেন যে এই মেঘ কেটে যাচ্ছে, এই বজ্র কেটে যাচ্ছে, মলয় বাতাস বইবে, আশার কথা শোনাচ্ছেন। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই বৈশাখ তখন একটা, এখন এত বছর পর আমরা দেখলাম
বৈশাখে সরকারি প্রতিষ্ঠান থেকে 20% তারা ভাতা পাচ্ছে, এবং শুনলাম যে ব্যাংক দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলি আমাদের সময় টেলিভিশনের কথা বলি, আমাদেরকে পুরোহিত উৎসব দিয়েছে না, আমরা ইনকাম ট্যাক্সের লোক না, কাজে আমরা প্রশ্ন করবো না। আমাদেরকে উৎসব ঘোষণা করি, সরকারের ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু সময় কর্তৃপক্ষ কিন্তু এই কাজটা এটি সম্ভব হয়েছে। তার কারণ আমরা চাই বা না চাই, না চাইর সংখ্যা কম, কিছু আছে। গণতান্ত্রিক পরিবেশ মানেই তো মানুষকে মর্যাদা দেওয়া, গণতান্ত্রিক পরিবেশটাই তো হচ্ছে মানুষকে সম্মান জানানো, প্রতিটি মানুষকে। এবং পয়লা বৈশাখের এই সার্বজনীন চরিত্রটাকে যে কোনো কারণে হোক না কেন কিছু মৌলবাদী সবসময় মাখা চোখে দেখে আসছে। এটি আমি কারণ খুঁজে পাই না, এই প্রবণতা তাদের কেন তাও আমি জানি না। কিন্তু এটা বলবোই আমি যে আজকে আমার খুব ভালো লাগছে তৌফিক সাহেব যেমন এই কথা বলছেন। আমাদের মুসলিমের কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। মমি, মিশরের মমি যে মুড়ে দিত, সেটা মুসলিম। চিন্তা করা যায় 5,2,7,000 বছর আগের এই মুসলিম সেখানে যাচ্ছে। জামদানির কথা যদি বলি, আমাদের কতগুলো জিনিস আছে, পাট, আমাদের ইলিশ, যেগুলো একেবারে বাঙালি আনা, এবং যাকে আমরা মাঙ্গলিক কথা বলি, দুধ, ছানা, পান, ধান দুর্বা, এগুলো বাঙালি মেনে নিয়েছে। এখন এগুলোর মধ্যে আমরা কেউ খুঁজি না যে কোনটা সাঁওতাল এলিমেন্ট, কোনটা চাকমা এলিমেন্ট, কোনটা হিন্দু এলিমেন্ট, আমরা কেউ খুঁজি না। আর এগুলো বাঙালির হয়ে গেছে, বাঙালির হয়ে গেছে। আর বাঙালি যখন হয়ে যায়, বাঙালির সবচেয়ে বড় গুণ, বাঙালি চট করে গ্রহণ করে না, কিন্তু যখন করে তখন আপন করে নেওয়ার যোগ্যতা এবং ক্ষমতা রাখে। এটা আমরা দেখেছি আজকে না, ইংরেজি এসেছে কবে? 1757 সনে, এবং রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন কবে? এগুলি মনে রাখতে হবে। বাংলার বিকশি হয়েছে এই তার রবীন্দ্রনাথের জন্মের কত 60-70 বছর আগে। রবীন্দ্রনাথের জন্মের 60-70 বছর আগে প্রথম বই বেরোলো, ছাপা, আর সেখানে কি হয়েছে? নোবেল প্রাইজ তৃতীয় বিশ্বের করুণা বাংলা ভাষাটা পেয়ে গেল। এবং বাংলা ভাষা যখনই, বাংলাদেশের মানুষ যখনই কোনো চ্যালেঞ্জ ফিল করে, এমনি যে উপযাচক হয়ে যে একটা দাবি করে তা করে না, কিন্তু যখনই চ্যালেঞ্জ আসে বাঙালি কিন্তু সেটা সে প্রকৃতির হোক মানুষের হোক সহজে হাতছাড়া করে না। আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমার যদি আমি ভুল না করে থাকি, এই সমবেত ইচ্ছাটাকে আমি বলবো এটাই হচ্ছে উৎসব। আর এর আগে যেটা বৈশ্বিক ব্যাপারটাতে দেখা যাবে, তখন জন্মদিন পালন করছে না, মৃত্যুদিন পালন করছে মধ্যযুগ। আমি একেবারে অঙ্ক করে বলে দিচ্ছি, মধ্যযুগ মৃত্যুদিন পালন করছে, জন্মদিন পালন করছে না। জন্মদিন পালন করার মধ্যে বেঁচে থাকার আনন্দ এবং উল্লাসটা আছে। এবং এই বেঁচে থাকার আনন্দ, আমি একটু শঙ্খ ঘোষের একেবারে প্রথম দিকের কবিতা, নিভন্ত এ চুল্লিতে মা একটু আগুন দে, আর কটা দিন বেঁচেই থাকি বাঁচার আনন্দে। বাঁচার এই যে আনন্দটা, এটা তো তুলনা হয় না। রবীন্দ্রনাথের কথা মনে হচ্ছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এবং আমাদের কৃতিত্ব হচ্ছে আমরা অভাবে থাকি কি দুঃখে থাকি। এখন তো রাস্তায় অ্যাক্সিডেন্টে মানুষ মরে পর্যন্ত। 400 কিলোমিটার মাত্র ছিল, উনি তো তৌফিক সাহেব ভালো জানার কথা, 47-এ 400 কিলোমিটার পাকা রাস্তা, আর এখন হচ্ছে 60,000 কিলোমিটার পাকা রাস্তা। 60,000 কিলোমিটার পাকা রাস্তা, বিশাল একটা, চিন্তা করা যায় নাকি? এবং তাও কি এখন কক্সবাজার থেকে চট্টগ্রাম আরো 4টা লাইন হবে, 2টা লাইন হবে। ভাবা যায় নাকি আজকের এই অগ্রগতি কেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে লড়াই করে, কেউ আপোষে দেয়নি। ভাষাকে লড়াই করে আমরা অর্জন করেছি, স্বাধীনতা লড়াই করে অর্জন করেছি। এমনকি গণতন্ত্র নিয়ে যত বড় বড় কথাই বলুন না কেন, এই গণতন্ত্রটাও কেউ আমাদেরকে আদর করে দেয়নি, বিস্কুট খেতে খেতে আসেনি, আমরা লড়াই করে আদায় করেছি। কাজে এগুলো টিকিয়ে রাখতে গেলে পর যে ধৈর্য থাকা দরকার, আমি আশা করব রাজনীতিবিদদের মধ্যে এই ধৈর্যটা আসবে। কি সরকারি দল কি বিরোধী দল, সরকারি দল তো বিরোধী দল তো আমি মনে করি এটা সাইকেল। গণতন্ত্র হচ্ছে একটা সাইকেল, সামনের চাকাটা সরকারি দল, পিছনের চাকাটা বিরোধী দল। একটা চাকা পাংচার হলে তো কান্দে নিতে হবে, ওই সাইকেল নিয়ে দৌড়ানো যাবে না। আর সাইকেল যদি দামি হয়, উল্টো আপনার স্পিড আরো কমবে। কাজেই আমাদের আবেদন থাকবে যে মানুষের প্রতি শ্রদ্ধা রাখা, বিশ্বাস রাখা,
আস্থা রাখা এবং সঙ্গে সঙ্গে এটাও সত্য কথা, পাকিস্তান পরাজিত হয়ে বলেছে 71 সনে পাকিস্তানি মনোভাব পরাজয় হয়নি। ওটাকে কিন্তু আমার মনে হয় এটা সাম্প্রদায়িকতার রূপ নিয়ে আসবে, জঙ্গিবাদের চেহারা নিয়ে আসবে, মৌলবাদের চেহারা নিয়ে আসবে, এবং এগুলো আমাদের এই বিশাল অর্জন, অর্থনৈতিক অর্জন, উন্নতি, এটাকে ক্ষতিগ্রস্ত করবেই। এবং তৃতীয় বিশ্বে এটা একটা হুমকি বলে আমার মনে হয়েছে। আপনার আমাদের যে আমি যেটা বলেছিলাম যে পোশাক নিয়ে আমাদের এই পয়লা বৈশাখের এর মধ্যে সবচেয়ে বড় অংশটা থাকে পোশাক, এর বাইরেও কিন্তু ফুল একটা আছে, ফুলের ইয়েতে মানে সবচেয়ে বড়। এবং আপনি মিষ্টির কথা বলেছেন, এই দুইটা কিন্তু হ্যাঁ পাশাপাশি। যেমন ফুলটা আস্তে আস্তে এমন জায়গায় চলে গেছে, একটা সময় হয়তো আমরা ফুল কাউকে দিতামও না, খুব খুব কম সময়ে আমরা এটা ভাবতাম, কিন্তু ফুলের বাণিজ্যিক ব্যবসাটা এমন ভাবে এসেছে এবং ফুল আমাদের কাছে যেভাবে এসেছে, এখন যেমন গদখালি, যেটা যশোরের গদখালি, সেখান থেকে ওদের এবার টার্গেট আসছে। হ্যাঁ, ওদের এবার টার্গেট 8 কোটি টাকা, 8 থেকে 10 কোটি টাকা, 8 কোটি টাকা এই বৈশাখে, এই বৈশাখের টার্গেট। না এটা তো হবেই। তো কাজেই মনে করেন যে ফুল একটা যে ইয়েতে, তার মানে হলো যে বৈশাখে কিন্তু ফুলের ইয়েটা ছিল না, চর্চাটা, কিন্তু গত 2-3 বছরে কিন্তু না, আমি বলবো না চর্চা যেটা এখন যেভাবে চর্চাটা হচ্ছে, ফুলের বাণিজ্যিকরণের যে চেহারা, এটা তো বড় জোর 20 বছর আগে হবে। তার আগে তো আমরা ফুল ছিল মোর, আমরা বলবো যে পাবলিক, জি পাবলিক ফুল, ব্যক্তিগত ফুটে থাকতো, ব্যক্তিগত ইয়ে ছিল। মানে আমি তো এটা বাণিজ্যিক কথা বলছি, সবচেয়ে কনিষ্ঠ আমি। ধরেন আমারও যে ছোটবেলায় আমরা যখন 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসতাম, আমাদের একটা দায়িত্ব হতো, হয় ভোরবেলা অথবা আগের দিন সন্ধ্যাবেলায় কোন জায়গা থেকে আশপাশের বাগান থেকে চুরি করা, চুরি করা বলতে পারেন, চুরি করা মানে, কারণ ওইভাবে তো কেউ ফুল ইয়ে করতো না, মানুষের বাগান বাড়িতে যারা করতো। ফলে বাণিজ্যিকরণ 21শে ফেব্রুয়ারিতে আমরা ছোটকালে যেটা করেছি, কিন্তু এখন কিন্তু ব্যবহার যেটা আমরা বলছি বৈশাখে, এটা আমার মনে হয় সবসময় ছিল, কারণ ফুল বাঙালির সাজের একটা অংশ ছিল। এবং আমি যেটা বলছি যে এখন হয়তো একটা বাণিজ্যিক রূপ পেয়েছে। হ্যাঁ, আমি বাণিজ্যিক কথাটাই বলছি, বাণিজ্যিক রূপ পেয়েছে একটা সংস্কৃতি। এবং এটা শুধু এখানে তো না, মানে সব জায়গাতেই আপনি যখন একটা সংস্কৃতি আসবে, যখন উৎসব হবে, সেটা ধর্মীয় হোক, দেশীয় হোক, তার সাথে একটা বাণিজ্যিক রূপ থাকবে, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য, মানে এটাকে জাস্ট এগিয়ে নেওয়ার জন্যই। হ্যাঁ, মানে আপনি যদি দেখেন যে বাইরেও ক্রিসমাসেও যে ধরনের হয়, বা আমেরিকায় হয়তো থ্যাঙ্কস গিভিং আছে, অন্য জায়গায় কিন্তু থ্যাঙ্কস গিভিং নাই, তাদের ওখানেও একটা বাণিজ্যিকরণ আছে। আবার ঈদের সময় আমাদের এখানে হচ্ছে, পূজায় হচ্ছে, ফলে এটা খুবই ধর্মীয় উৎসবের ভিতরেও আছে, রাষ্ট্রীয় উৎসবেও আছে, জাতিগত উৎসবেও আছে। ফলে সেই জায়গাটাতে না, মানে এখন হলো আমি বলছি যে এক্সপ্যান্ড করছে। এক্সপ্যান্ড করার একটা বড় কারণ হলো যে বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতাও বাড়ছে, ফলে সেও নতুন নতুন জায়গায় যাচ্ছে। এখন আমি তো বলবো যে, এবং সেটা আপনার গুরুত্বপূর্ণ হলো যে অনেক বড় বড় যারা আমি বলবো অতখানি সাংস্কৃতিক জায়গায় ছিল না, কিন্তু 5 স্টার হোটেলগুলো বলেন, সেরকম আধুনিক রেস্টুরেন্টগুলো বলেন, যারা আসলে বিদেশি খাবার বেচে, তাদেরও কিন্তু এই জাতিগত যেই একটা মানে আমাদের উৎসব আছে, সেই উৎসবকে কেন্দ্র করে তাদের বিশেষ প্রমোশনাল অফার থাকে, তারা ব্যবসাটাকে সেভাবে সাজাচ্ছেন, গ্রাহকদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। এখন কোন হোটেল বা রেস্টুরেন্ট পাবেন যেখানে বৈশাখে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে না? পোশাকেরটা আপনি বললেন যে এটা তো পোশাকের একটা বড়ই, তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে পোশাকে বৈশাখকে কেন্দ্র করে আমরা ডিজাইন করছি ড্রেস, ফলে আমরা এটাকে বিশেষভাবে এটাকে মোর কালারফুল করে, লালের ব্যবহার বেশি, লাল সাদা মিলিয়ে বেশি, হলুদের ব্যবহার বেশি, এটা পাবেন আপনি। ফলে এটা একটা নতুন আমি বলবো যে ব্র্যান্ডিং হচ্ছে, আমরা যেটাকে বলি, সেটা একটা ব্যবসায়িক দিক আছে। এটা কালচারকে সাপোর্ট করার জন্য অনেকে গর্বিত বোধ করেই হয়তো ব্যবসা করছে, যে আমি আমার দেশকে নিয়ে গর্ব করি, আমার কালচারটাকে নিয়ে গর্ব করি, সেটা নিয়ে হচ্ছে। একইভাবে যে সমবেত হবার জায়গাটা যে বললেন, সেটাকে কেন্দ্র করেও ব্যবসা হচ্ছে। তাই সেই সমবেতটা আমার মনে আছে যে আমরা ছোটবেলায় দেখেছি যে এটা ইয়াংদের একটা জায়গা ছিল না। এখন যদি আপনি যান, এটা আগে একটু যুবক সম্প্রদায় তো বেশি যেত, এখন কিন্তু পরিবার হয়ে গেছে। এখন আপনি দেখেন যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায়। আপনি এখনকার আমাদের জেনারেশন যারা বাবা মা হয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা বলবে যে এইটা আমি আমার ছেলে মেয়েদেরকে দেখাতে চাই, কারণ এটা আমার সংস্কৃতি। এই সংস্কৃতি দেখাবার সুযোগ আমাদের যান্ত্রিক জীবনে প্রতিনিয়ত আসে না। ফলে এই সংস্কৃতিতে রাখা আমাদের জাতিগত সত্তায় পরিচিত
দেবার কথা, সেটার কারণে বাবা মারাও তার ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে যাচ্ছেন। প্রচন্ড গরম হবে এবার 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াস 38 থেকে তাপমাত্রা হয়তো 40 এর মধ্যে কিন্তু আমি থাকতে পারে। নিশ্চিত যে ঢাকা শহরের মানুষ, চিটাগাংয়ের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমার ধারণা উৎসবে বাঁধ ভাঙা জোয়ারের মতো এখানে 35, 36, 45 ডিগ্রি কোনো বিষয় না। এবার একটু বেশি আছে। আপনার যতবারই বলেন, যত কিছুই বলেন না কেন, পয়লা বৈশাখে ছেলে এবং মেয়েরা, আপনার এই মেয়েরা বিশেষ করে মাথায় ফুল, হাতে ফুল, বাচ্চাদের একই প্র্যাকটিস, এবং বাচ্চাদের হাতে বেলুন, বিভিন্ন ধরনের হুইসেল, তারপরে মুখোশ, আনন্দ ফুর্তি। এই যে বাঁধ ভাঙা জোয়ার আনন্দ উৎসবে, এটাকে কোনোভাবে ছোট করে দেখলে চলবে না। এটা বিশ্বের অন্যান্য দেশে যতগুলো তাদের জাতিগত অনুষ্ঠান আছে ওনাদেরকেও ফলো করা উচিত, যে আমাদের এই ট্রেডিশনটা এই একটা দিনের জন্য সকালে, এই যে দেখেন না কার্নিভালগুলো আছে না পৃথিবীর সব দেশে কি কার্নিভাল ভয়াবহ স্প্যানিশ, পার্টিকুলারলি যারা স্প্যানিশ, কিন্তু আমাদের কার্নিভাল আছে পুরো, মেক্সিকানদের আছে, ব্রাজিলে আছে, যেমন 4 জুলাইতে আমেরিকান নিউ ইয়ার হয়, 4 জুলাইতে নদীর পাড়ে আমেরিকাতে হচ্ছে, কিন্তু আমাদের এরকম বাঁধ ভাঙা জোয়ার, এটা ওয়ার্ল্ডে শিয়াদের একটা আছে না, ওরা নওরোজ করে তো কতদিন, হ্যাঁ অনেক দিন ধরে, লং টাইম। এটা ধর্মীয় ভাবে দেখেন, কালচারালি না, এটা তো শুধু এটা তো বাড়ছে, এটা বেড়েই যাচ্ছে। এটা একসময় দেখে, আপনি 71-এ আসেন, তার আগে চলে যান পাকিস্তান আমলে, আমরা একটু খাটো করেই দেখি 90-এর আগে কি ছিল, 90-এর আগে কি ছিল। আপনি লোক কতজন ছিল, এইটা একটা জরুরি। আমাকে বলেন, আপনি আমাকে 90 সালে বলেন যে 90 সালে ঢাকা শহরের লোক কতজন ছিল, আর আমার লোক কত বেড়েছে। শাহবাগ ঢাকা ইউনিভার্সিটি তো আর বড় হয় নাই না, ঢাকা ইউনিভার্সিটিটাকে একটু টেনে যদি বড় করা যেত তাহলে এখানে আবার একটু একটা জিনিস একটু গভীরভাবে গিয়ে দেখা যায় যে এই যে ইনভেস্টমেন্ট, কিন্তু না সেটাই আজকের দিন যে আমার এই যে মেয়েরা ছেলেরা সাজুগুজু করে বাচ্চাদের নিয়ে বের হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু বাই ফোর্সলি না, এখান থেকে বের অন্তর থেকে বের হচ্ছে গরমের মধ্যে, এবং এই গরমের মধ্যে এই যে তাগিদ আছে, আপনার মনে তাগিদ আছে, আপনার মনে আনন্দ আছে, হ্যাঁ আনন্দ আছে, তাগিদ আছে, ফিলিংসটা তো অবশ্যই। এটা কিন্তু আগে ছিল সীমিত, এখন এই স্বাধীনের 46 ইয়ার্স এর মধ্যে এটা কিন্তু বাড়তে বাড়তে একটা বিশাল বিস্ফোরণের জায়গায় চলে এসছে। এটা কিন্তু অনেক কিছু ভাবার এবং দেখারও ব্যাপার আছে, যে আমরা অনেক ভালো জায়গায় চলে এসেছি। আমরা শেষ পর্যায়ে আছি। এর সাথে আমি একটু যুক্ত করে দিই যে কক্সবাজার পর্যটন নিয়ে আমি গত কয়েকদিন ধরে আমাদেরকে রিপোর্টগুলো ফলো করছে আমার রিপোর্টারে। কক্সবাজারে যে 400 রিসোর্ট, হোটেল, মোটেল যা আছে, অল আর বুকড। না, এটা কয়দিন ধরে এটা বড় কারণ হলো যে 3 দিনের ছুটি আছে না, কিন্তু উৎসব হলে কিন্তু তার মানে কি আপনি বলেন কক্সবাজারের 400 ইয়াতে প্রায় 50,000-এর উপরে লোক থাকতে পারে। যদি আপনি নরমালি হিসাব করেন কত কোটি টাকার ব্যবসা শুধুমাত্র পর্যটন নগরী কক্সবাজার। আমি তো ওই জায়গায় আমি বলছিলাম যে আগে আমাদের মন মানসিকতা আর বর্তমানের অবস্থা আকাশ জমি বেশ কম। হ্যাঁ, শেষ পর্যায়ে আছি, বলেন। তবে এর সঙ্গে আমি একটু বলে দিই যে মাছ নিয়ে কথা উঠে গেছে। হ্যাঁ, তো আপনি যদি এইটা যদি বলে আপনি শেষ করেন তাহলে আমি যে আপনার ওপিনিয়নটা। প্রথমে আমি যেটা বলবো, আমি জানি না, আবারও মাপ চেয়ে নিই, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সম্ভব হয়েছে, পাকিস্তানি দোসরদের বিচার সম্ভব হয়েছে, এইটি যারা বাঙালির মূল সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, যারা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা ভাষাতে বিশ্বাসী, ভাষা কিন্তু অত্যন্ত সেকুলার, তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে, কোনো সন্দেহ নেই। ইলিশের কথা যদি বলি আমি, অবশ্যই ইলিশ আমাদের অহংকার। ওই জামদানির কথা বলছিলাম, আমরা পাটের মসলিনের কথা বলছি, ইলিশও তাই। কিন্তু এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। মুরব্বীরা দুর্গাপূজার পর পাতে ইলিশ দেখলে বিরক্ত হতেন, মানা করছি না, খাবি না এগুলো। তার কারণ তখন এটা প্রজননের সময়, আর এই বৈশাখে তারা ডিম দেবে, এবং সেই সময় যদি আমরা একটা ইলিশ খাই, তার মানে একটা আমরা 1 পিস খাওয়ার অর্থ হচ্ছে অন্তত 200 থেকে 300 ইলিশ নষ্ট করা। আমাদের নদীগুলোর অবস্থা দেখেছেন? আমি তো রাস্তার কথা বললাম, নদী কি 1300 নদী, আজকে এখানে 250 নদী আছে, তাও ব্রহ্মপুত্র খাল, পদ্মা খাল, আজকে যেটুকু আছে সেটুকু যদি আমরা এই জিটকা ফুটকা খেয়ে শেষ করে ফেলি তাহলে কি হবে?
আজকে প্রধানমন্ত্রী দায়িত্ব নিজে থেকে বললেন, তিনি আমরা দেখেছি যে তিনি আবৃত্তি শুনছেন, কবিতা শুনছেন। আপনি যদি ভালো করে লক্ষ্য রাখবেন, যখন জাতীয় সঙ্গীত গায় তার ঠোঁট নড়ে, আমি খুব লক্ষ্য করেছি এগুলো, তার ঠোঁট। আজকে তিনি বলছেন আমি খাবো না। বাংলাদেশের অত্যন্ত ক্ষমতাবান এক ব্যক্তি যখন বলে যে আমি ইলিশ খাবো না, তখন এটা কিন্তু একটা বিরাট ভূমিকা নেয়। তারপরও সুপার শপগুলোর কথা বলছিলেন, সুপার শপগুলো যে অফার দিচ্ছে তার মধ্যে গোপনে ইলিশ আছে, ভালো করে দেখেন। আমার মনে হয় আগামী 2 দিনের মধ্যে তারা এই দৃষ্টিভঙ্গিটা পাল্টাবেন এবং এটা যেন আমরা নেক্সট ইয়ারে, এখন যে ইলিশ পাওয়া যায় এটা তো 2 মাস আগে, 3 মাস আগে চাঁদপুর থেকে কেনা। কিন্তু আমরা আশা করছি থেকে আগে কিনে ফ্রিজিং করে রেখে দেন। না, আমার সময় শেষ হয়ে গেছে আমাদের। আমি আশা করবো আপনি আগামী বছর থেকে আপনি যে কথাটা বললেন, আপনার প্রত্যাশাটা হয়তোবা ওই দিকে যাবে, আপনি যেটা আশা করছেন। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।